প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা যারা আমাকে দেখছেন এবং অনার্স সেকেন্ড ইয়ারের 2018-19 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল আরিফিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তো তোমাদের অনলাইন ক্লাস, লাইভ ক্লাস এটাই প্রথম বোধহয়। তো সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা তোমরা তো সংখ্যায় অনেক। এখন তোমাদের অনার্স প্রথম বর্ষের কিছু প্র্যাকটিক্যাল বাকি রয়ে গেছে। তো অবস্থা স্বাভাবিক যখন হবে তখন হয়তো প্র্যাকটিক্যালগুলো হবে এবং সাথে সাথেই দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। তো এখানে আমাদের কর্তৃপক্ষ চিন্তা করলো যে দ্বিতীয় বর্ষের ক্লাস কিছুটা রানিং করে দেওয়া উচিত। তোমরা বাড়িতে কিছু পড়ালেখা চালাতে থাকো, বাসায় কিছু লেখাপড়া করতে থাকো, কারণ কোর্স পরিধি তো অনেক বিশাল। আর একেবারে পড়ালেখা বন্ধ করে থাকলেও তোমার এটা তুমি পরে সামাল দিতে পারবে না। তো সেই জন্য আমাদের কিছু কিছু ক্লাস চালু করেছে। সেই জন্য আমাদের বিভাগীয় প্রধান অনেক ভূমিকা রেখেছেন এবং আমাদের কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ ওনাদের আগ্রহে, ওনাদের নির্দেশনায় এই ক্লাসগুলো শুরু হয়ে গেল। তো আজকের ক্লাসটা আসলে প্রফেসর তাসলিমা ফেরদৌস ম্যাডামের। তো আমি নিচ্ছি আর কি আজকে, উনি পরের ক্লাসটা নেবেন। তা আমি তো তোমাদের যে কোর্সটা, সেকেন্ড ইয়ারের সিলেবাসটা আমি অনলাইনে তোমাদের দিয়ে দিয়েছিলাম। সেখানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 203 PHA 203 এই কোর্সটা আমি নেব আর কি। তো এর আগে একদিন, বেশ কিছুদিন আগে আমি এইটার কয়েকটা পৃষ্ঠা আমি হ্যান্ড রাইটিং তোমাদেরকে দিয়েছি। তো যদি ওইগুলা বুঝে ফেলো তাহলে হয়, আর না হলে সেখান থেকেও কিছু আলোচনা করা যায়। এটা সামনাসামনি ক্লাসটা হলে অনেক বোঝা যাইত। যাই হোক, তোমরা একটা কাজ করবা, এই কমেন্টসে তোমাদের রোলগুলা, ক্লাস রোল যেটা দিয়ে দিবা। আর যারা অনিয়মিত আছো তারা ব্রেকেটে তোমাদের শিক্ষাবর্ষটা দিয়ে দিবা। যারা অনিয়মিত আছো, 17-18 আছো, তারা রোলটা লিখে ব্রেকেটে 17-18 লিখবা। আর যারা নিয়মিত তারা তো তাদের রোলটা লিখে দিবা, যাতে আমি তোমাদের হাজিরাটা নিতে পারি। যারা দেখতেছে তারা তো দেখতেছেই, আর যারা দেখতে পারে নাই তাদের নাম, মোবাইল যদি জানা থাকে তাহলে ইনফরমেশনটা দিয়ে দিবা। লাইভ ভিডিও তো থাকে, পরে দেখলেও হয়, কিন্তু এখন থাকলে আমাদের ওই রোল নাম্বারটা আমরা টুকে রাখবো, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ম্যাথ কিন্তু তোমরা অনার্স ফার্স্ট ইয়ারেও করছো, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন করেছো, ইন্টারমিডিয়েটও করে আসছো। তারপরেও আরও ম্যাথ বাকি আছে যেগুলা আগে করছো। এর বাইরেও আরও অনেক ম্যাথ আছে যেগুলো আমাদের ফিজিক্স পড়তে গেলে লাগবে। ফিজিক্সের উচ্চতর পড়াশোনা করতে গেলে সেগুলা লাগবেই। সেই জন্য একটা কোর্স তৈরি করা হয়েছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। ফিজিক্সের জন্য কিছু স্পেশাল ফাংশন, কিছু সূত্র লাগবে। তো সেইগুলোর জন্য তোমাদের কোর্সগুলোতে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বিভিন্ন টপিকস ঢোকানো হয়েছে। এইটা অনেকগুলা তত্ত্ব এবং তার আনুষঙ্গিক ম্যাথের সমন্বয়ে গঠিত। এই কোর্সটাও অনেক বড়। এটাতে অনেকগুলা ক্লাস, যে শিডিউল ক্লাস দেওয়া আছে তাতে এই কোর্সটা সম্পূর্ণ করা সম্ভব না, অনেক বড় কোর্স। তো যাই হোক, যতটা শেষ করা যায়। তো আমি এখন ক্লাসে ঢুকে যাব। তোমাদের রেসপন্স বুঝে আমি পরে আমি হয়তো নিজে আরও 2-1টা ক্লাস বাড়াইও নিতে পারি,
রুটিনের বাইরেও, সেটা আমি আগে নোটিশ দিয়ে দেখিয়ে দেব যদি। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ব কমপ্লেক্স ভেরিয়েবল। তোমাদের এখানে কমপ্লেক্স ভেরিয়েবল সিলেবাসটা নিশ্চয়ই দেখছো। কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স নাম্বার সম্পর্কে তোমরা এর আগেও পড়ছো, কমপ্লেক্স নাম্বার। তা আমি এটা আসলে এগুলো তো সব বোর্ডের কাজ, আমি বোর্ডে দেখাবো। হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের রোলগুলা তুলে দিবা। ক্লাসটা হওয়ার কথা ছিল 1:30-এ, তো বা 1টায়, অসুবিধা নেই, এটা আগে নিয়েছে। যারা মিস করবে তারা ভিডিওটা দেখে নিবা, পরে দেখে নিতে পারবো, অসুবিধা নেই। তা আমরা এখন সরাসরি আমরা বোর্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, বোর্ডে। আচ্ছা, তোমরা কমপ্লেক্স নাম্বার এই কথাটা তোমরা আগে হয়তো শুনছো। কমপ্লেক্স নাম্বার কি? যেমন কমপ্লেক্স নাম্বার হচ্ছে 2 + 3i, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হচ্ছে 2 + 3i। এই আইটা তো তোমরা জানোই, তাই না? আই হইল এইটা, হ্যাঁ। তো আর এটা হলো জটিল সংখ্যা, আমরা বলি কি জটিল সংখ্যা। আর জটিল রাশি, হ্যাঁ, জটিল রাশিটা কি? জটিল রাশি, তো জটিল রাশি হচ্ছে, মনে করো z = x + iy, এটা হচ্ছে রাশি। এখানে x y দুইটা ভেরিয়েবল, এইখানে দুইটা পার্ট আছে, একটা রিয়েল পার্ট x, হ্যাঁ, একটা রিয়েল পার্ট x, আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট y, তাই না? তো জটিল রাশির যে নিয়ম সেটা তোমরা নিশ্চয়ই জানো, তাই না? জটিল রাশি, এটা z* হলে কি হবে? x - iy, জটিল রাশি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? কমপ্লেক্স ভেরিয়েবল। আমাদের কাজ হচ্ছে আজকে কমপ্লেক্স ভেরিয়েবল নিয়ে। কমপ্লেক্স ভেরিয়েবল যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, তাই না? ভাগ করা যায়। তো জটিল x + এই দুটা গুণ করলে আমরা কি পাবো? z x + iy x - iy, তাহলে কি হবে? x² - y², এটা গুণ করে দেখো। এটা কি হবে? a + b, a - b সূত্র, তাই না? তারপরে এখানে হবে কি? i², তাই না? এখানে একটা হবে কি i², তাহলে i² মানে তো হলো -1, তাহলে x² + y²। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি z এর পরম মানের বর্গ, এইভাবে এটাকে, তাই না? z এর পরম মানের বর্গ, বা z = √x² + y², এইটা, তাই না? আচ্ছা, তাহলে তো জটিল রাশি কাকে বলে? এইটা সংজ্ঞা ভেরি সিম্পল। হ্যাঁ, এইটা x + iy দিয়েও তুমি সংজ্ঞাটা দিতে পারো। x + iy যদি জটিল রাশি হয়, তাহলে x - iy হবে অনুবন্ধী জটিল
রাশি, তাই না? অনুবন্ধী জটিল রাশি বলা হয়, কনজুগেট কমপ্লেক্স ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, কনজুগেট কমপ্লেক্স ভেরিয়েবল। আচ্ছা, এরপরে চলে আসো ডি ময়বারের তত্ত্ব, তাই না? এইখানে একটা অর্গেন চিত্র আছে, এইখানে একটা অর্গেন ছবি আছে। এটা আমি আগে কাগজটা শীটটা বোধহয় তোমাদের ছবিটা দিয়েছিলাম। ঠিক আছে, আমরা এটা অর্গেন চিত্র। এই যে জটিল রাশিটাকে যদি আমি এভাবে দিই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এরকম একটা বিন্দু পি, এটা হলো আর থিটার সাথে যদি সম্পর্ক দেখায়, আর হচ্ছে বিন্দুর ভেক্টর দূরত্ব বা ব্যাসার্ধ দূরত্ব, আর থিটা হচ্ছে কৌণিক দূরত্ব, তাহলে এক্স, আর এটা হচ্ছে আই ওয়াই। এদিকে যদি আমরা আই ওয়াই চিন্তা করি, হ্যাঁ, তাহলে জেড ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস আই ওয়াই, এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। এখান থেকে চিন্তা করো এক্স এবং ওয়াই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, জেড ইজ ইকুয়াল টু কি হবে তাহলে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তাহলে আর কমন নিলে কি থাকে, কস থিটা প্লাস আই সাইন থিটা। এই কস থিটা প্লাস আর সাইন থিটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার আই থিটা। এটা আবার অয়লারের ফর্মুলা, অয়লারের ফর্মুলা বলছে, তাই না? তাহলে মডুলাস অফ জেড মানে হচ্ছে কি আর ই টু দি পাওয়ার আই থিটা, তাই না? কিন্তু এই আর ই টু দি পাওয়ার আই থিটার মান কত জানো, এটা হয় 1 আসলে, তাহলে এটা হলো আর। ঠিক আছে, মডুলাস অফ জেড আর, আর আর্গুমেন্ট অফ জেড হবে এখানে থিটা। এরপরে চলে আসো, এটাকে অর্গান ছবি বলে আর কি, মূল বিন্দু এটা 0, মূল বিন্দু 0। এরপরে চলে আসো ডি ময়বারের তত্ত্ব। আমাদের অধ্যায়টা কি, কমপ্লেক্স ভেরিয়েবল, না কমপ্লেক্স ভেরিয়েবল। আমাদের এটা কি ডি ময়বারের তত্ত্ব, এটা আমরা বিবৃতি, হ্যাঁ, এবং ব্যাখ্যা প্রমাণ সেটা দেখে ফেলি। এটা বিবৃতি আর কি, ঠিক আছে? বিবৃতি আসলে এটা, বিবৃতিটা হচ্ছে তোমার এটা একটা গাণিতিক সম্পর্ক আর কি। বিবৃতিটা হচ্ছে জেড টু দি পাওয়ার এন আর কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এটা পাওয়ার এন, এটা আর টু দি পাওয়ার এন, এটা এভাবেও লেখা যায়, হ্যাঁ, এটা এভাবেও লেখা যায়। এটা এই যে ফর্মুলাটা দেওয়া হইলো গাণিতিক সম্পর্ক, এটাই আসলে
ডি ময়বারের তত্ত্ব। হ্যাঁ, এটা আসলে ডি ময়বারের তত্ত্ব। তো এটা প্রমাণ কিভাবে হয়? প্রমাণ কি? আমরা ধরি দুটি জটিল রাশি, হ্যাঁ, z1 is equal to x1 plus I y1 is equal to r1 cos theta 1 plus I theta 1, और z2 is equal to x2 plus I y2 r2 cos theta 2 plus I sin theta 2। এই দুটা জটিল রাশি আমরা এখানে নাম্বারিং করে দিই, এটা 1, এটা 2। ঠিক আছে, এখন এই দুটার মধ্যে আমরা কি করব? গুণ করব। 1 ও 2 কে গুণ করে পাই মাল্টিপল, তাহলে 1 গুণ 2 না, z1 z2, তাহলে কি হবে? ওই পার্টটা গুণ করব এগুলো, তাহলে r1 r2 আর গুণে কি হবে? cos theta 1 plus I sin theta 1 আর cos theta 2 plus I sin theta 2, তাই না? গুণ করলাম। এখন কি করব? ওই ব্র্যাকেটের অংশটা গুণ করে দেব। ঠিক আছে, তো ব্র্যাকেটের অংশটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? r1 r2 তোমার cos theta 1 cos theta 2 গুণ করলাম। ঠিক আছে, I sin theta 1 cos theta 2 I sin theta 2 cos theta 1 আর I স্কয়ার, না I স্কয়ার মানে তো -1, তাহলে -1 লিখে দিই, -1 sin theta 1 আর কি sin theta 2। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করি, দেখো cos theta 1 cos theta 2 মাইনাস sin theta 1 sin theta 2, এইটা একটা ত্রিকোণমিতির সূত্র, cos theta 1 plus theta 2, এটা তোমরা জানো। আবার বাকি দুইটার মধ্যে যদি I কমন নেই, এই দুইটাতে I কমন নিলেও এখানে একটা সূত্র পড়ে, তাই না? তাহলে সূত্রগুলো আমরা লিখে ফেলতে পারি। তাহলে কি লিখতে পারি? cos theta 1 plus theta 2, এটা হলো এই দুটাকে নিয়ে, হ্যাঁ, ওই দুটাকে নিয়ে। আর এখানে যদি আমি I কমন নিই, তাহলে কি হবে? sin theta 1, এটা কি হবে? sin a cos b plus sin a cos b আর কি cos a sin b, এই টাইপের একটা সূত্র, তাই না? sin a plus b, sin a plus b, তাই না? তাহলে ত্রিকোণমিতির সূত্রে ফেললাম, এটাকে আমরা একটা নাম্বার দেই 3, এটা 3 নাম্বার দিলাম। এখন কথা হলো যে দুইটা জটিল রাশি গুণ করলে তাহলে ওই মানে অনুরূপ জিনিসটাই পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি এই দুইটাকে মানে এই দুইটার বদলে আমরা যদি অনেকগুলা নেই, দুইটার জায়গায় 10টা নেই, n সংখ্যক নেই, n সংখ্যক জটিল রাশি গুণ করি এই ডিজাইনের, তাহলে দৃশ্যটা অনুরূপভাবে কি হয়, সেই কথাটা এখানে চলে আসবে। তাহলে উপরে একটু মুছে লিখবো,
Z1 Z2 Z3 ইত্যাদি Zn জটিল রাশির জন্য 3 নং দাঁড়ায়। 3 নং কি দাঁড়াবে? 3 নং দাঁড়াবে Z1 Z2 Z3 Zn, তাহলে ইকুয়াল টু R1 R2 R3 Rn, তাই না? তারপরে cos θ1 θ2 এইভাবে করতে করতে কত θn, θn sin θ1 θ2 এরকম করতে করতে θn। ঠিক আছে, যদি আমরা n সংখ্যক জটিল রাশির জন্য 3 নংকে সাজাইতে চাই তাহলে এভাবে আসে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা Z1 Z2 এগুলোর মান সেম হয়, Zn এগুলোর মান সেম, এবং তাদের যে মডিউলাসের মান R1 R2 R3 এটাও সেম, তাহলে R1 R2 R3 এগুলোও সেম, Rn সেম, এবং কি হবে θ1 গুলো অনুরূপভাবে সমান। যদি এরকম সমান হয় তাহলে কি হবে? তাহলে ওইটাকে একটা নাম্বারিং করি 4, তাহলে 4 নংয়ের অবস্থা কি দাঁড়ায়? তাহলে 4 নং সমীকরণটা কি হবে? যদি এত হয়, হ্যাঁ যদি এত হয় তবে কি হবে? 4 নং দাঁড়াবে কি? সবগুলো চাই n সংখ্যক z, তাহলে z টু দি পাওয়ার n, তারপরে n সংখ্যক r এর মান n সংখ্যক r, তাহলে r টু দি পাওয়ার n, তাহলে cos n থিটা, হ্যাঁ cos এগুলো n সংখ্যক, cos n থিটা আর sin n থিটা। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাইছি সেটা প্রমাণিত হয়েছে। আর এই পাওয়ার cos এর পাওয়ারে এটা মানে হচ্ছে এটাকে এইভাবে লেখা যায় cos থিটা আর sin থিটা গুণ করা যায়, তাই না? তাহলে এই সমীকরণটাকে বলা হয় ডি ময়বারের তত্ত্ব। ঠিক আছে, অয়লারের ফর্মুলা প্রমাণ আরেকটা, এরপরে চলে যাব আমরা অয়লারের ফর্মুলা। আর এখানে আমি যদি কেউ ইংলিশে লিখতে চাও শুধু অল্প কয়েকটা বাংলা শব্দ আছে, এগুলাকে ট্রান্সলেট করে লিখতে পারলেও হয়, এটা এমন সমস্যা না, আমাদের সব লেখাই ইংরেজি। অয়লারের ফর্মুলা, হ্যাঁ তোমরা বই জোগাড় করবা কি সেটা আমি বলে দিচ্ছি। যদি বাংলা বই পড়ো তাহলে SM মোকসেদ আলীর বই পড়তে পারো, আমি বোর্ডে লিখে দিই বাংলায়, এটা মুছে ফেলি। হ্যাঁ আচ্ছা শোনো, যদি বাংলা বই পড়ো তাহলে SM মোকসেদ আলীর বই আছে, জাকির হোসেনের বই আছে, মোটামুটি এগুলাই চলে।
তবে সম্পূর্ণ 100% কভার করতে পারবো না, এগুলা মোটামুটি হবে। আর ইংলিশ রাইটারের বই হইলে বিডি গুপ্তার বই, রাজপুত ওনার বই, এগুলা ইন্ডিয়ান বই। এছাড়া সম সিরিজের কিছু খণ্ড খণ্ড বই আছে, যেমন কমপ্লেক্স ভেরিয়েবলের বই আছে, টেনশন অ্যানালাইসিসের বই আছে সম সিরিজের। হ্যাঁ, ওইটা বলি সম সিরিজ, রাইটারের নামটা যেন কি। তো এগুলা বাজারে পাওয়া যায় বই, এগুলা জোগাড় করতে সুযোগ থাকলে করো, বা পুরান বই জোগাড় করতে পারো, পুরান বই পড়লেও হবে। তো ক্লাস থাকলে তো ক্লাসেও আরও বোঝা দিতাম। যাই হোক, এখন নোট করে রাখো, যদি সুযোগ হয় তাহলে বইগুলা যে কোনো একটা জোগাড় করে পড়তে থাকো। ইউলার্স থিওরাম, বা এটাকে আমরা অয়লারও বলি, অয়লারের ফর্মুলা বা সূত্র, অয়লারের সূত্র, থিওরাম বা তত্ত্ব। এটা কোনটা? e টু দি পাওয়ার i থিটা cos থিটা প্লাস i sin থিটা। এটার প্রমাণও আছে, এটার প্রমাণ হয়তো আগে ম্যাথমেটিক্সে তোমরা করেও ফেলছো। এখানে এটা তেমন একটা আসে না, খুব কম, এটা মাঝে মাঝে লাগে আমাদের সূত্রে। এটার প্রমাণটা আমি আর দেখাচ্ছি না, এটার প্রমাণ শিখে রাখলে ভালো, আসতে পারে, একটু কম আসে আর কি। এটা হলো অয়লার, ইউলার বলে, ইউলারও বলে অয়লারও বলে। আচ্ছা, আমাদের মেইন কাজটা হচ্ছে ফাংশন বা অপেক্ষক নিয়ে। হ্যাঁ, অপেক্ষক কি এটা তোমরা অনেক আগেও পড়ছো, এখনো এটা অপেক্ষক কি সেটা আমাদের জানা লাগে। হ্যাঁ, এক্স যদি ওয়াই এর সাথে সম্পর্ক রাখে, হ্যাঁ, ওয়াই এর উপর নির্ভরশীল হয়, বা ওয়াই যদি এক্স এর উপর নির্ভরশীল হয়, তাহলে ওয়াইকে এক্স এর অপেক্ষক বলা হবে। অপেক্ষককে আমরা কিভাবে বলি? এটা এইভাবে লিখি থাকে। এটার একটা নির্দিষ্ট থাকতে পারে, ব্যবধি বা লিমিট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। লিমিট লেস দেন গ্রেটার দেন হতে পারে। এইখানে দেখা যাচ্ছে যে ওয়াইটা এক্স এর উপর নির্ভরশীল বলে এই ধরনের, তাই না? নির্দিষ্ট ব্যবধিতে কোনো চলক এক্স এর প্রত্যেকটি বাস্তব মানের জন্য ওয়াইয়ের যদি বাস্তব মান থাকে তবে তাকে অপেক্ষক বলে বা ফাংশন বলে, তাই না? ফাংশন বলে। ফাংশনের আবার প্রকারভেদ দেখা যাচ্ছে। হ্যাঁ, ফাংশন হচ্ছে কি এক মানের অপেক্ষক, এক মানের অপেক্ষক আছে, দ্বি মানের অপেক্ষক আছে, বহু মানের অপেক্ষক আছে, বহু মানের অপেক্ষক আছে। এক মানের অপেক্ষক এটা কি বলবো? সিঙ্গেল ভ্যালুড ফাংশন, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, এক মানের অপেক্ষক সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তো যার মানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর যদি কেবলমাত্র একটি মানই থাকে তবে তাকে সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলে। ঠিক আছে, সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলে। এইগুলা বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই একটা মানই থাকবে। ওয়াই ইকুয়াল টু 1/x, এটার এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানই থাকবে। আর দ্বিমানের অপেক্ষক কোনটা? এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটো মান চলে আসবে। আচ্ছা, এটা লেখচিত্রে যদি আমরা দেখাই তাহলে এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, যেরকম যে কোনো একটা কিছু হইতে পারে। আর দ্বিমানের অপেক্ষক কোনটা? এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া যাবে। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া গেলে তাকে দ্বিমানের অপেক্ষক বলে। যেমন কি √x, বা এটা কি x টু দি পাওয়ার 1/4, ইত্যাদি ইত্যাদি, তাই না? এখানে x এর একটা মানের জন্য y এর দুটো মান পাওয়া যাবে। বা লেখচিত্রে এরকম, এটা x, এটা y, বুঝলা? x y, তাহলে এটা y। এখানে x এর একটা মানের জন্য y এর একটা পজিটিভ নেগেটিভ দুটো মান পাওয়া যাবে, তাই না?
এটা দ্বিমানের অপেক্ষক। আর বহুমানের অপেক্ষক হচ্ছে x এর একটা মানের জন্য y এর একাধিক মান পাওয়া যাবে, দুইয়ের অধিক মান পাওয়া গেলে সেটা হচ্ছে দ্বিমানের অপেক্ষক, বহুমানের অপেক্ষক। মাল্টিপল, এটা হলো ডাবল ভ্যালুড ফাংশন বা টু ভ্যালুড ফাংশন। আর বহুমানের অপেক্ষক মাল্টিপল ভ্যালুড ফাংশন, তাই না? ইংরেজি যদি আমরা ইংরেজি বই থেকে পড়ি, মাল্টিপল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, y is equal to sin inverse x, sin inverse। এই ইনভার্সের ফাংশনগুলা বহুমানের অপেক্ষক হয়। এটা লেখচিত্রে দেখাইতে গেলে লেখচিত্র বিভিন্ন ধরনের হবে, জটিল। এরপর একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আমাদের আছে, এগুলো সাধারণ জিনিস, এগুলো হয়তো আগেও জানো। হ্যাঁ, এগুলো পুরাতন জিনিসগুলো আমরা কি করব, রিভিশন দেব। যদি কেউ লেখার সাথে সাথে ধরতে না পারো, তাহলে এই লাইভ ক্লাসের একটা সুবিধা হলো কি, যে এটা তুমি পরেও আবার দেখবা, দেখে যেই জায়গাটা বুঝো নাই সেই জায়গাটা আবার দেখলা। হ্যাঁ, শুধু তোমার একটু ডাটা খরচ হবে, বা ওয়াইফাই কানেকশন থাকলে তো ব্যাপারই না, আর মোবাইল ডাটা একটু খরচ হবে, কিন্তু এটা বারবার তোমার দেখার সুযোগ আছে। এইটা একটা বাড়তি সুবিধা, যেটা ক্লাসে হয়তো অন্যরকম সুবিধা। আচ্ছা, বিশিষ্ট বিন্দু কি সিঙ্গুলার পয়েন্ট। বিশিষ্ট বিন্দু বা সিঙ্গুলার পয়েন্ট, সেটা কি? এই যে আমরা অপেক্ষকগুলো দেখলাম, এই অপেক্ষকের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। x এর একটা নির্দিষ্ট মানের জন্য y এর মান অসংজ্ঞায়িত হয়, ইনফিনিট হয়, অসংজ্ঞায়িত বুঝো তো, ইনফাইনিট হয়। y এর মান পাওয়া যায় না, তখন ওই x এর ওই মানটাকে বলা হবে বিশিষ্ট বিন্দু। একটু বুঝাই বলি, এক্সাম্পল একটা হচ্ছে y is equal to 1/x, এটা একটা ফাংশন, yx এর ফাংশন। কিন্তু যদি x equal to 0 হয়, তাহলে y is equal to কি হবে, ইনফিনিট, অসংজ্ঞায়িত। তাহলে এই মানটা হবে কি, বিশিষ্ট বিন্দু, সিঙ্গুলার পয়েন্ট। ওই পয়েন্ট হবে সিঙ্গুলার পয়েন্ট। এছাড়া ধরো x - 2, যদি x equal to 2 হয়, তাহলে y is equal to ইনফিনিট। তাহলে এটা কি সিঙ্গুলার পয়েন্ট। তাহলে x equal to 2 যেটা, সেটা হবে সিঙ্গুলার পয়েন্ট, ঠিক আছে? কিংবা y is equal to x plus 3, তাহলে x equal to -3, এটা কি সিঙ্গুলার পয়েন্ট। বুঝা গেছে? এগুলো সিম্পল উদাহরণ দিলাম। এই বিশিষ্ট বিন্দু, এই সংজ্ঞাটা পরীক্ষায় কি প্রায়ই আসে। এই সংজ্ঞাটা পরীক্ষায় প্রায়ই আসে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব বিশ্লেষিক অপেক্ষক। এটা আগে যে শীটটা দিছিলাম, সেই শীটের সংজ্ঞা এটা বোধহয় ছিল। হ্যাঁ, বিশ্লেষিক অপেক্ষক, অ্যানালিটিক্যাল ফাংশন। বাংলায় আমরা কি বলি, বিশ্লেষিক অপেক্ষক বলি বাংলায়। হ্যাঁ, বাংলায় কি বলি, বিশ্লেষিক অপেক্ষক। ঠিক আছে, এটা আমি লিখবো না, মুখে বলে দিচ্ছি, কারণ এটা আগে শীটটা, এই ছবিটা আমার ইয়াতে দেওয়া আছে। হ্যাঁ, যদি না পাও তাহলে কমেন্টসে যাবা, আবার পরের দিন লিখে দেব। এটা তিনটা শর্ত যদি মানে, তাহলে এটা হবে বিশ্লেষিক অপেক্ষক।
কোনো অঞ্চলের প্রত্যেক বিন্দুতে একমান বিশিষ্ট অপেক্ষক যদি সংজ্ঞায়িত হয় এবং ওই ডোমেনের প্রত্যেক বিন্দুতে অপেক্ষক ব্যবকলনযোগ্য হয় এবং অপেক্ষকের ঘাত শ্রেণীর বিস্তৃতি সম্ভব হয়, তবে ওই অপেক্ষককে উক্ত ডোমেনে বিশ্লেষিক অপেক্ষক বলে। একে নিয়মিত বা হোলোমরফিক বা মোনোজেসিক অপেক্ষক বলে। অর্থাৎ তিনটা শর্ত ইন এ ডোমেইন। এক নম্বর শর্ত হইল সিঙ্গেল ভ্যালুর ফাংশন। দুই নম্বর হচ্ছে কি ব্যবকলনযোগ্য হইতে হবে, ডিফারেন্সিয়েবল ইন ইচ পয়েন্ট, প্রত্যেক বিন্দুতে। আর তিন নম্বর শর্ত কি ঘাত শ্রেণীর বিস্তৃতি সম্ভব হয়। পাওয়ার এক্সপানশন ইজ পসিবল, সম্ভব হবে যদি ঘাত শ্রেণী মানে পাওয়ার থাকে না, 2, 3, 4 এগুলো পাওয়ার থাকতে পারে। পাওয়ারের ওইখানে যদি এক্সপানশন করা যায়, এক্সপানশন যদি করা না যায় তাহলে হবে না। এই তিনটা শর্ত যে সকল অপেক্ষক বা ফাংশনগুলো মেনে চলে তাদেরকেই বলা হয় বিশ্লেষিক অপেক্ষক। এই চ্যাপ্টারের বাকি সকল কাজই বিশ্লেষিক অপেক্ষকের উপর নির্ভর করতেছে। সব কাজ, সব, ঠিক আছে, সব কাজই বিশ্লেষিক অপেক্ষক দ্বারা হবে, ঠিক আছে। এরপরে আমরা একটা তত্ত্বে চলে যাব, কচি-রিমেন সমীকরণ। যারা এখনো রোল লেখো নাই তারা রোলগুলা কমেন্টসে লিখে দাও। আর ক্লাস শেষে তোমাদের মতামতগুলো জানাতে পারো, যদি না বুঝে থাকো, প্রবলেম হয় তাহলে মতামত জানাতে থাকো। এটা ক্লাস শেষে আলাদাভাবে দিবা। আর যদি বুঝো তাহলে তো সমস্যা নাই। কোনো প্রশ্ন থাকলেও কমেন্টসে দিলে পরবর্তী যে ক্লাস সেইটা আমি ওই ক্লাস নেওয়ার আগে এগুলো দেখে নেব যে কি কি সমস্যা সেটা বলতে পারবো। সামনাসামনি থাকলে হয়তো সরাসরি তুমি প্রশ্ন করতে পারতাম। যাই হোক, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রমাণ করব, কচি-রিমেন সমীকরণ। এটা বুঝিয়ে দিই এবং প্রমাণ করি। এটা হলো আসলে কি কচি-রিমেন ইকুয়েশন। এটা বাংলায় কি হবে? কচি-রিমেন সমীকরণ। এটাকে বিশ্লেষিক অপেক্ষকের শর্ত বলা যায়। বিশ্লেষিক অপেক্ষকের শর্ত বলা যায়, ঠিক আছে।
এটা বাংলা লিখে দিই। এটা বিবৃতিটা হচ্ছে, যদি fz ইকুয়াল টু u প্লাস iv হয় এবং u ও v দুটি x y এর ফাংশন হয়, তবে fz বিশ্লেষিক হওয়ার শর্ত হলো del u বাই del x সমান del v বাই del y এবং del u বাই del x সমান মাইনাস del u বাই del y। এখানে আমরা আংশিক ব্যবকলন ব্যবহার করছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা আসলে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, আংশিক ব্যবকলন ব্যবহার করতে হয়েছে। আংশিক ব্যবকলন আর টোটাল ব্যবকলন, টোটাল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, এর পার্থক্য নিশ্চয়ই বুঝো। আংশিকটা শুধু যার রেফারেন্সে ব্যবকলনটা হবে তাকেই করবে, অন্যগুলার করতে পারবে না। আর টোটাল ব্যবকলনের রেফারেন্স ছাড়াও টোটাল যা আছে তার পুরোটারই ব্যবকলন করা যায়। এই ওটা ডি দিয়ে লেখা হয়, এটা ডেল্টা দিয়ে লেখা হয়। এটা আমরা এখন প্রমাণ করি। ধরি আর অঞ্চলে fz একটি বিশ্লেষী অপেক্ষক এবং fz ইকুয়াল টু u প্লাস iv u v উভয়কে x ও y এর ফাংশন, যে কথাটা উপরে বলা হয়েছে। যদি u ও v এর সামান্য বৃদ্ধিতে x ও y এর অনুরূপ বৃদ্ধি হয়, তবে আমরা কি পাবো? fz প্লাস ডেল্টা z ইকুয়াল টু u প্লাস iv প্লাস del u প্লাস i ডেল্টা v, এভাবে পাবো, তাই না? এখন 2 বিয়োগ 1 করলে কি হবে? fz প্লাস ডেল্টা z, এটা থেকে ওটা বিয়োগ করে দিই, তাহলে del u প্লাস i ডেল্টা v হবে, তাই না? এখন উভয় পক্ষকে ডেল্টা z দ্বারা ভাগ করে দিই। বিয়োগটা একটু ভুল হয়েছে, বিয়োগে এখানে মাইনাস fz লেখা লাগবে। এখন আমি এখানে কি করব? fz দিয়ে ভাগ করে দিই, ডেল্টা z দিয়ে ভাগ করে দিই। যেহেতু ম্যাথমেটিক্যাল ফিজিক্স লেখালেখির কাজ বেশি, এজন্য প্রচুর লেখা।
উভয় পক্ষকে কি করলাম, ডেল্টা জেড দ্বারা ভাগ করলাম। ডেল্টা জেড দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? এখন আমরা লিমিট নিয়ে নিব। ব্যবকলনের নিয়মে তোমরা জানো যে ব্যবকলনে পরিণত করতে গেলে লিমিট ওই জিরোর দিকে নিতে হয়, তাই না? তাহলে ওই নিয়মে যেহেতু এটা আমাকে ব্যবকলনে নিতে হবে, তাহলে আমরা লিমিট নিয়ে নিই ওই পক্ষকে। ওই লাইনটা আমি উপরে লিখি, উপরে মুছে ফেলি, উপরে তো বোঝাই যাচ্ছে। এগুলা মুছে ফেলি। লিমিট delta z tends to 0 fz plus delta z minus fz now delta z equal to limit delta z tends to 0 del u by delta z plus I del u delta z। এই পাশটাকে এখন কি বলা যায়? এটা ব্যবকলন। এটা হচ্ছে কি f prime z delta z tends to 0 এই আগেরটা কত দিলাম? 3 4, এটাকে 4 নম্বর দিলাম। এখন এখানে বাস্তব এবং অবাস্তব দুইটা পার্ট আছে, আই যেহেতু আছে, তাহলে জেড সম্পূর্ণ বাস্তব হলে জেড সম্পূর্ণ কি বাস্তব হলে y is equal to 0, জেড তো বাস্তব, তাহলে y is equal to 0, তাহলে ওই আমরা তো জানি যে z is equal to x plus iy, তার মানে y 0 হইলে শুধু x, তার মানে ডেল্টা z হইল ডেল্টা x, ঠিক না? এবং কি ডেল্টা y is equal to 0, তাই না? z যদি বাস্তবে আমরা চিন্তা করি, বাস্তব এবং অবাস্তব দুটি আমাদের পর্যায়ক্রমে চিন্তা করতে হবে। তাহলে ওই যে 4 নং সমীকরণ উপরে আছে, এখানে যদি এই মানটা আমরা বসাই, তাহলে 4 নং এর অবস্থাটা কি দাঁড়াবে? 4 নং দাঁড়ায় f prime z equal to এই যে এইখানে কি হবে? তাহলে এই ডেল্টা জেড তো x হয়ে গেল, তাই না? তাহলে ডেল্টা x টেন্ডস টু 0, তাহলে এটা কি হবে? এটা x হয়ে যাবে। এটা কি হবে? এটাও x হয়ে যাবে নিচে। খেয়াল করছো? ডেল্টা জেড এর জায়গায় ডেল্টা x বসায় দিলাম। তাহলে ব্যবকলনের নিয়মে এটাকে কি বলা যায়? এটাকে আমরা তো নিশ্চয়ই বলতে পারি ডেল ইউ বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা বি বাই ডেল্টা এক্স, এটা বলতে পারি না ব্যবকলনের নিয়মে? অবশ্যই আমরা ব্যবকলনের নিয়ম বলতে পারি। এখানে একটা কথা বলে রাখি, যদি ব্যবকলনের বেসিক জিনিসগুলো তোমাদের অসুবিধা হয়, ইন্টিগ্রেশনের বেসিক জিনিসগুলো অসুবিধা হয়, তাহলে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা এই বন্ধের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ারের যে ম্যাথমেটিক্স কোর্সটা আছে, টোটাল কোর্সটা তোমরা রিভিশন দিয়ে ফেলো। তাতে তোমার যারা ইমপ্রুভমেন্ট দিবা তাদেরও লাভ হবে, এবং এই যে আমাদের ম্যাথমেটিক্সে এটা কিন্তু অত্যন্ত সহজ একটা সমীকরণ প্রমাণ করতেছি, কিন্তু সব সমীকরণ যে এত সহজ তা কিন্তু না, সামনে অনেক বড় বড় ক্যালকুলেশন আছে। তো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন
যারা ভালো বুঝবা, হ্যাঁ, তারাই কেবল এই জিনিসগুলা ধরতে পারবা। কারণ এটা নাম বুঝে, মানে ফিজিক্সের জন্য ম্যাথেরও যে অংশগুলো লাগবে বুঝতেই পারছি, স্পেশাল ফাংশন টাংশন আছে, অনেক অনেক ক্যালকুলেশন আছে। তো অবশ্যই তোমরা এই বাসায়ের মধ্যে তোমাদের একটা সুবর্ণ সুযোগ, প্রয়োজনে যাদের আরও ম্যাথ নিয়ে আরও সমস্যা আছে, তারা, আমি পরামর্শ দেব যে উচ্চ মাধ্যমিকের যে ম্যাথ বইটা আছে সেই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনগুলো করে ফেলো, ওই ত্রিকোণমিতির সূত্রগুলো দেখে ফেলো, রিভিশন দাও। রিভিশন দিলে তুমি মনে লস হবে না। হ্যাঁ, 7 দিন ধরে বসে টানা রিভিশন দিয়ে ফেলো, তাতে হবে কি যে পরে তোমার বারে বারে এটা কাজে লাগবে। ঠিক আছে, অনেক কাজে লাগবে। আর যদি না রিভিশন দাও এবং তুমি না পারো, তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ভালো করা তো দূরের কথা, পাসই করতে পারবো না। কিন্তু যদি রিভিশন দেওয়া থাকে, ভালো ম্যাথ বুঝো, তাহলে এটাতে কিন্তু 90% মার্কস তোলা যায়। তো সব ম্যাথমেটিক্স, এখানে হইলেই ফুল মার্কস। ঠিক আছে, হইলেই ফুল মার্কস। অবাস্তব অংশ নিয়ে কাজ করব। জেড সম্পূর্ণ কি অবাস্তব হলে, অবাস্তব হলে কি হবে? অবাস্তব হলে বাস্তব থাকবে না, y0, তাহলে z ইজিক্যাল টু x প্লাস iy, তাই না? তাহলে iy থাকে, তাহলে ডেল্টা z ইজিক্যাল টু কি i ডেল্টা y হয়, তাই না? এবং ডেল্টা x 0 হয়। তাহলে 4 নং এর কি অবস্থা হয়? তাহলে 4 নং দাঁড়ায়, 4 নং কি দাঁড়াবে? 4 নং এর অবস্থা কি হবে? f z ইজিক্যাল টু f প্রাইম z ইকুয়াল টু, ওই যে দেখো 4 নং এ কি হবে? লিমিট কি হবে? i এর মান তো আর 0 এর কাছে যেতে পারে না, ডেল্টা y টেন্ডস টু 0। তাহলে ডেল্টা u i, এখানে একটা i নিচে থাকে, এখানে একটা i থাকে, এখানে একটা i থাকে, ডেল্টা v। এই i তো এই এর সাথে কাটা যাবে, কিন্তু এই এর কি হবে? এই i তো i নিচে রাখা যায় না, বুঝছো? i সবসময় উপরে নিয়ে আসতে হয়, তাহলে এখানে একটা মাইনাস i চলে আসবে, তাই না? আর এই i তো কাটাই গেল। তাহলে আমরা একটু চেঞ্জ করি, দেখি লিমিট ডেল্টা y টেন্ডস টু 0, এটা হবে ডেল্টা v বাই ডেল্টা y, আর ওখানে হবে মাইনাস i ডেল u বাই ডেল্টা y। তাহলে ব্যবকলনের নিয়মে, এই লাইনটা দেখা যাচ্ছে, ব্যবকলনের নিয়মে কি হবে তাহলে? আমি ব্যবকলনের নিয়মে এই লাইনটাকে যদি একটু রাখি, এখানে লিখি, তাহলে হবে কি ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই মাইনাস i ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। এটা 6 নং। ঠিক আছে, 5 ও 6, 5 ও 6 এর অংশটা যদি আমরা মিলাই, বাম পাশ তো একই, 5 ও 6, তাহলে ডান পাশও একই হবে। তাহলে ডান পাশ যদি আমরা একত্রে করি, ডান পাশ যদি ম্যাচিং করি, তাহলে কি হবে? বাস্তব অবাস্তব ম্যাচিং হবে না? দুটার মধ্যে আই আছে, তাহলে আয়ের অংশগুলো একই হবে, আর বাস্তব আই বিহীন অংশগুলো একই হবে, তাই না? তাহলে এখানে বেশি কথা বলার কিছু নাই, এখানে বলতে হবে যে 5 ও 6 হতে পাই। হ্যাঁ, এখানে আমরা লিখব কি 5 ও 6 হতে পাই। ঠিক আছে, উপরে মুছে দিলি। পাঁচ ও 6 নং হতে পাই, কি পাই? এটার এই পার্টটা না, আর এটার এই পার্টটা মিলছে,
ডিবি বাই ডেল এক্স সমান ডিবি বাই ডেল ওয়াই, এবং অবাস্তব পার্ট দুটো মিলবে, ডিবি বাই ডেল এক্স সমান মাইনাস ডিবি বাই ডেল ওয়াই। এটাই কি? এটাই কচি-রিমেন সমীকরণ। এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনকে আমরা কচি-রিমেন সমীকরণ বলতে পারি, ঠিক আছে? কচি-রিমেন সমীকরণ। এবং এটা হচ্ছে উল্টা করে যদি বলি যে একটি অপেক্ষক বিশ্লেষিক হওয়ার শর্ত এটি, অর্থাৎ অপেক্ষকের বিশ্লেষিক অপেক্ষকে কি বাস্তব এবং অবাস্তব দুইটা পার্ট থাকবে, এই দুইটা পার্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এখানে এক্স ওয়াই এর জায়গায় অন্য কিছু হইতে পারে, ইউভি এর জায়গায় অন্য কিছু হইতে পারে, তাহলে এই দুইটা মধ্যে আসলে কি সম্পর্ক হচ্ছে এটা। তো এটা আরো অনেক কিছু, কচি-রিমেনের পোলার স্থানাঙ্কে কচি-রিমেন সমীকরণ দেখানো, হারমোনিক অপেক্ষক, এটার উপরে অঙ্ক, এটা এই সূত্র দিয়ে অঙ্ক আছে, এই সূত্র দিয়ে অঙ্ক আছে। তো আজকে তো অনেক সময় হলো, আজকে এই পর্যন্ত থাক। সামনে তোমাদের আর ক্লাস নিলে আমরা আবার এই পর্যন্ত আজকে থাকবে। এই পর্যন্ত তোমাদের কোশ্চেন, তোমাদের মতামত বোঝার পরে পরবর্তী ক্লাসে দেখব। কচি-রিমেন সমীকরণ পর্যন্ত থাকলো, এই পর্যন্ত একটু চর্চা করতে হবে, হ্যাঁ, ভালো করে চর্চা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা উপভোগ করছো, এবং এই সময়ে তোমরা বাসায় অবস্থান করো, নিরাপদে অবস্থান করো, এবং এই আমাদের যে ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলা খেয়াল করবা, যেখানে বিভিন্ন নোটিশ দেওয়া হচ্ছে, এইটা সতর্ক থাকবা। যারা অনেক দেখলাম যে অনেকে ক্লাস করে নাই, ওদেরকে একটু নক করবা, সবাইকে নক করার চেষ্টা করবা, হ্যাঁ। আরও ক্লাস হবে সামনে, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আরও ক্লাস হবে, ঠিক আছে? তো আজকে আরও অনেক কিছুই দেখানোর ইচ্ছা ছিল, যে একদিনে সব দেখালে তোমরাও আবার বুঝতে পারবা না সব। একটু এইগুলা চর্চা করো। কমপ্লেক্স ভেরিয়েবলের প্রাথমিক জিনিসগুলো হয়ে গেছে, হ্যাঁ। এটা অনেক বিশাল একটা কোর্স, এই কোর্সটা পুরোপুরি ম্যাথমেটিক্সের নির্ভর আর কি, হ্যাঁ। তো ম্যাথমেটিক্স অংশটা ভালো করে করতে হবে, বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে যে ম্যাথগুলো করছো, এগুলার সূত্রগুলা, এগুলার ফর্মুলা, অ্যাপ্লিকেশনগুলো আমাদের কাজে লাগবে। ওই ম্যাথ কিন্তু আমরা করব না, আমরা করব নতুন ম্যাথ, কিন্তু ওইগুলো কাজে লাগবে, কাজে লাগবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর বাসায় যারা বয়স্ক আছে তাদের প্রতি সতর্ক থাকো। তোমরা বাইরে গেলে তোমরা নিজে আক্রান্ত না হইলেও তুমি যেই ভাইরাসটা ক্যারি করবা, সেটা কিন্তু তোমার এই বয়স্ক দাদা দাদি, নানা নানি, বাবা মাকে এফেক্ট করবে। হয়তো তোমার থেকে তারা ভাইরাসটা নিয়ে তারা কিন্তু কাবু হয়ে যাবে, যেটা ঘটতেছে। কিন্তু যে ইয়ং লোকটা, যে টিনেজারটা নিয়ে আসলো, তার হয়তো সে তো জানতেও পারলো না যে সে নিয়ে আসছে। এই জন্য অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবা, মাস্ক ছাড়া বাইরে যাবা না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ক্লাসটা শেষ করতেছে।